ভারত কি ব্যাখ্যা দিবে কেন তারা এ ধরনের একজন হত্যাকারীকে দিনে দুপুরে যিনি হত্যা করেছেন কেন তারা তাদেরকে আশ্রয় দিয়েছে যদি তারা দিয়ে থাকে? এটা এখনো পর্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিংবা ভারত কোন পক্ষই এখনো সরাসরি স্বীকার করেনি যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে। হাদি হচ্ছে বাংলাদেশের একজন আইকনিক ফিগার ছিল আফটার 5th আগস্ট। তাকে দিনে দুপুরে হত্যা করে যে 12 ঘন্টার মতো সময় লাগলো তারা চলে গেল, পুলিশ কি করেছে? 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছাড়া। বিপ্লবের বা অভ্যুত্থানের পর যখন বাংলাদেশের মানুষ ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে নতুনভাবে নির্ণয় করার চেষ্টা করছে, তখন হাদিকে হত্যাকাণ্ডের পর যদি তার হত্যাকারীদেরকে ভারত আশ্রয় দেয় এবং কোনোভাবে যদি সুযোগ সৃষ্টি করে তারা ভারতে থাকতে পারবেন, তাহলে বাংলাদেশ কি সেই অধিকার রাখে কিনা যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, বিশ্বাসের যে সম্পর্ক, আস্থার যে সম্পর্ক, বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশ আবার নতুন করে লেখার অধিকার নিশ্চয়ই বাংলাদেশের আছে কিনা? এবং একই সাথে ভারত কি ব্যাখ্যা দিবে কেন তারা এ ধরনের একজন হত্যাকারীকে দিনে দুপুরে যিনি হত্যা করেছেন, দিনে দুপুরে একজন পলিটিক্যাল আইকনকে, তরুণ আইকনকে হত্যা করা হয়েছে, ভারত কি ব্যাখ্যা দিবে এর যে কেন তারা তাদেরকে আশ্রয় দিয়েছে যদি তারা দিয়ে থাকে? শাহিদুল ইসলাম, আমি আপনাকে এই প্রশ্ন করব, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কেন আপনার কাছে মনে হয় যে অভিযোগ আছে যে এই হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে, কি কারণে মনে করেন আপনি? আসলে খুবই আলোচনার ব্যাপার এবং এ ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। অবশ্যই দুই দেশের পারস্পরিক সম্পর্ক হবে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনার এই প্রশ্নের জায়গায় আসার আগে ছোট করে অন্য আরেকটি প্রসঙ্গ এখানে যোগ করতে চাই। এটা অন্য প্রসঙ্গ না, এটার সাথে রিলেভেন্ট। জি। সেটা হচ্ছে, আমরা সবাই অবগত আছি আগস্টের শেষের দিকে হুম। বাংলাদেশের আরেকজন তরুণ আইকনিক ছাত্র নেতা নুরুল হক নূর গুরুতর আহত হয়েছিলেন। জি। তার জীবনের সংখ্যা ছিল। হুম। তাকেও কিন্তু তার ওই আহতের ঘটনা তাকেও সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে জি। এবং তার আহতের ঘটনা সারা বাংলাদেশ ভাবে কেঁপে উঠেছিল। হুম। ভাগ্যক্রমে তিনি ফিরে এসেছেন। হুম। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা ফারহান ভাই, যে নুরুল হক নূর যখন আহ এই ঘটনার পরে বাংলাদেশের বর্তমান সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল জি। এবং ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1 মাসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা করবে, হুম। 30 কার্য দিবসের মধ্যে। জি। আজকে আগস্টের শেষের ঘটনা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ হতে চলেছে, 4 মাস শেষ হতে চলেছে, এখনো কিন্তু সেই রিপোর্ট বাংলাদেশের কেউ দেখে নাই। জি। এই যে আমি ভারতে যাওয়ার আগে এই জিনিসটা আপনি দেখেন, রিলেট করেন, মানে আমাদের সরকার কতটা উদাসীন অথবা সরকার শক্তিহীন, দুটোর একটা। অথবা কারণ একটা রাজনৈতিক সরকার থাকলে সেখানে তার এই দলের একটা স্টেক থাকে সব জায়গায়, জি। কিন্তু এই সরকারের স্টেকটাকে একদিকে জামাত, একদিকে বিএনপি, একদিকে এনসিপি, আরেকদিকে ছোট ছোট আরো কিছু দল। মানে সরকার যদি, তাহলে সরকারকে বলা উচিত যে আমি ফাংশন করতে পারছি না, আমাকে চারিদিক থেকে চেপে ধরা হয়েছে, অথবা সরকারকে এটা স্বীকার করা উচিত যে না, আমার আসলে সেই সামর্থ্য নেই, আমার সেই যোগ্যতা নেই। হুম। এই ওসমান হাদিকে যখন গুলি করা হলো জুমার নামাজের পর প্রায় 2টা-2:30টার দিকে ঢাকায়, একেবারে দিবালোকে, রাতের অন্ধকারে নয়, জি। সিসি ক্যামেরা, গুলির শব্দ, আমি যখন সিসি ক্যামেরা শুনছিলাম, যে গুলির যখন শব্দ শোনা মাত্র পাশের একটি ভবন থেকে পুলিশের কিছু সদস্য বের হয়ে আসছে। জি। সিসি ক্যামেরায় সারা ঢাকা শহর ঢাকা, কারণ আপনার চারিদিকে এখন ডিজিটালাইজেশন। একটা, মানে এটা এখনো পর্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিংবা ভারত কোন পক্ষই এখনো সরাসরি স্বীকার করেনি যে আপনার হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমাদের যে অনুসন্ধানী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সাহেব, জুলকারনাইন সাহেব। তার বরাত দিয়ে তিনি এই জিনিসটা ফেসবুকে নিয়ে এসেছেন এবং তিনি প্রত্যেকটা জিনিস এটা ধাপে ধাপে বলেছেন। বাংলাদেশ কি করেছে, বাংলাদেশের পুলিশ ওই যে হাদির প্রেমিকা কে ছিল, হাদির বাবা মাকে, হাদির বউকে, হাদির তারা যাকে সহায়তা করেছে, কোন গাড়িতে উঠছে, ওখানে যারা পাচার করেছে, এদেরকে ধরে নিয়ে আসছে। এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নাই যে এরা পালিয়ে গিয়েছে, কারণ তারা অথর্ব 12 ঘন্টা সময় লেগেছে। এই খুনি তার বোনের বাসায় গিয়েছে, সেখানে গিয়ে সে মোটরসাইকেল রেখে ওখান থেকে সে সিএনজি অটো যোগে সে ওখান থেকে আপনার ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট হয়ে ওদিকে পার হয়েছে। তো এই যে, এবং আমরা কিন্তু হাদির উপরে হামলার গুলির ঘটনার 2 মিনিটের মধ্যে এটা সোশ্যাল মিডিয়া সবার মাধ্যমে চলে এসেছে। জি। আপনার দেশে 2 দিন আগে, ঠিক 2 দিন আগে বাংলাদেশের পুলিশ কি করলো, একজন গৃহবধূ এবং তার একজন স্ত্রী মোহাম্মদপুরে, মানে তার মেয়ে, তারা মা মেয়েকে হত্যার অভিযোগে একজন গৃহ পরিচারিকাকে, বুয়াকে গ্রেফতার করলো, যে হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না পুলিশের কাছে। ওই মেয়েটির মুখ পর্যন্ত কেউ দেখে নাই, তার ঠিকানা নেই, সে কে, নাম টাম কিচ্ছু জানে না, কিন্তু পুলিশের সেই ক্ষমতা
বা সেই ক্যাপাসিটি আছে বাংলাদেশের পুলিশের যে তাকে আইডেন্টিফাই করে উইথিন 48 আওয়ার্স তাকে জালকাঠির নলছিটি উপজেলা থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে এসেছে তার হাজবেন্ড সহ। কিন্তু হাদি হচ্ছে বাংলাদেশের একজন আইকনিক ফিগার ছিল আফটার 5th আগস্ট, একজন জুলাই যোদ্ধা হিসেবে। তাকে দিনে দুপুরে হত্যা করে যে 12 ঘন্টার মতো সময় লাগলো তারা চলে গেল, পুলিশ কি করেছে? 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছাড়া। আপনি ভারতকে দায় তো অবশ্যই দিবেন, ভারত যদি বাংলাদেশের একজন সন্ত্রাসীকে একজন খুনিকে আশ্রয় দেয় সেই জবাব ভারতকে অবশ্যই দিতে হবে। কিন্তু আমার দেশের মেকানিজম, আমার দেশের এত এত গোয়েন্দা সংস্থা যাদেরকে আমাদের পয়সায় বেতন দেয়, যাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, আমার দেশের এত এত পুলিশ বাহিনী, র্যাব, আর্মি, বিডিআর, আর্মি তো গত 1.5 বছর যাবত মাঠে আছে, তারা কি করেছে একজন সন্ত্রাসীকে ধরতে পারলো না? সেই প্রশ্নটি কি আমরা জোরালোভাবে করেছি? স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কিভাবে তার চেয়ারে বসে আছে? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে মনে হয় সে কোনো ফাংশনাল মানুষ? তার কোনো মানে বডি ফিটনেস আছে, মানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো? তার কথায় কাজে মানে কোনো কিছু তো পাওয়া যায়? আমরা ব্রিগেডিয়ার শাখাওয়াতের মতো একজন ভদ্রলোক, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার 5 দিনের মধ্যে তাকে সরানো হয়েছিল কেন? সেই প্রশ্নগুলো আজকে করতে হবে আমাদেরকে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে কিন্তু আসল সত্য। কেন শাখাওয়াত সাহেবকে ফাংশন করতে দেওয়া হয় নাই? শাখাওয়াত সাহেব শুধুমাত্র একজন মানে উনি কিন্তু একজন নিরাপত্তা বিশ্লেষক, এবং তিনি শুরুতেই কিছু কমেন্ট করেছিলেন, তিনি আঘাত করতে চেয়েছিলেন একেবারে মূল জায়গায়, কিন্তু তাকে পলিটিক্যালি কিছু গোষ্ঠীর কিছু দলের স্বার্থে আঘাত আসবে বিধায় তাকে সাথে সাথে সরানো হয়েছে। আজকে সাখাওয়াতের মতো যদি লোক থাকতো তাহলে হয়তো আজকে আমাদের এই দিন দেখতে হইতো না। আজকে দিন দেখতে হইতো না যে বাংলাদেশে গত 1.5 বছরে যত সব মবক্রেসি হয়েছে, এইসব মবের ঘটনায় 1%-এরও বেশি আসামি কিন্তু গ্রেফতার হয় নাই, সেটা গণমাধ্যম দেখিয়েছে অনুসন্ধান করে। এখন পর্যন্ত মবের ঘটনায় যত মামলা হয়েছে সেসব মামলায় 1% আসামি গ্রেফতার হয় নাই। এই লোকগুলো আবার মব করছে, যারা একবার করেছে তারা বারবার করছে, বিকজ অফ আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা ব্যর্থ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। আমরা মেনে নিয়েছি যে বাংলাদেশের 5th আগস্ট একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ বোধহয় সেটেল হইতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। কিন্তু কতদিন? বাংলাদেশের সাধারণ মানুষ তো ধৈর্যশীল, তারা কিন্তু অশৃঙ্খল করছে না, করছে মব যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। আর এটার ব্যর্থতার দায় সম্পূর্ণ পুলিশ বাহিনীর। কারণ আমাদের চোখের সামনে ঘটনা হচ্ছে 2 দিন আগের মা মেয়ে হত্যার ঘটনা, তাকে গ্রেফতার করতে পারলো, কিন্তু 2 দিন পরের ঘটনার আসামিকে গ্রেফতার করতে পারলো না। আর দ্বিতীয়ত হচ্ছে ভারতের যে ব্যাপারটা আপনি প্রশ্ন করেছেন, আনফরচুনেটলি ভারত আমাদের প্রতিবেশী। শুধু আমাদের না, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে, আমরা যেহেতু লন্ডনে থাকি বিধায় আমাদের দক্ষিণ এশিয়ার অনেক দেশের মানুষের সাথে আমাদের খুব সহজে দেখা দেখা সাক্ষাৎ হয়। আপনি যদি মিয়ানমার, আপনি নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার মালদ্বীপ, যাকে জিজ্ঞেস করবেন আপনি লন্ডনে এরকম একজন অন্যান্য দেশের, ভারত ছাড়া অন্য কোনো দেশের একজন নাগরিককে জিজ্ঞেস করেন ভারত সম্পর্কে সে কি মন্তব্য করবে? সে পছন্দ করে না, সে বলবে যে ভারত আমাদের প্রত্যেক, শুধু বাংলাদেশের উপর না, সে চায় আমাদের সাউথ এশিয়ার উপর দাদাগিরি করতে, এবং অন্যায্য ভাবে সে ডমিনেট করতে চায়, সে বন্ধু হইতে চায় না। কিন্তু ভারত চাইলে তার যে বড় ভূখণ্ড ছিল, তার যে ম্যান পাওয়ার ছিল, তার যে টেকনোলজি তারা অনেক অ্যাডভান্স হয়েছে, চাইলে তারা আমাদের সবাইকে সাথে নিয়ে আমরা এন্টায়ার সাউথ এশিয়া, ইউরোপের মতো একটা জুন কোটে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। কিন্তু তারা ডমিনেটেড পথে হাঁটতেছে। তারা বাংলাদেশে আমরা যেটা দেখলাম, যে এখন তারা এসে গত পরশুদিন আমাদের নির্বাচন সম্পর্কে তারা নসিহত করতেছে। কিন্তু 2014 সালে যদি ভারত বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত না করতো, সুজাতা সিং যদি বাংলাদেশে গিয়ে এরশাদের সাথে দেখা করে জাতীয় পার্টিকে নির্বাচনে না নিয়ে আসতো, এবং তখনকার ওই সিচুয়েশনে যদি ভারত হস্তক্ষেপ না করতো, তাহলে বাংলাদেশ হয়তো আজকে গণঅভ্যুত্থানের প্রয়োজন হইতো না। বাংলাদেশে ভারত যে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশ বিগত 15 বছর ভারত বিগত 15 বছর বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করে নাই। তারা একটা সরকারকে, একটা দলের সাথে তারা সম্পর্ক করেছে, তারা একটা দলকে টিকিয়ে রাখার জন্য শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। জুলাই আগস্টের হত্যাকাণ্ড চলাকালীন সময় ভারত বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের ব্যাপারে একটা নিন্দা জানায় নাই, একটা বিবৃতি দেয় নাই। ভারতকে তখন জিজ্ঞেস করা হয়েছিল, তখনকার ভারতে যে আহ, পররাষ্ট্র মন্ত্রী ভারতের, আহ যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, আপনার অভ্যন্তরীণ বিষয়। তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখনো নির্বাচন সম্পর্কে তারা অন্তর্বর্তীমূলক এটা সেটা এটা জি। বলতেছে। আর বাংলাদেশের যে চিহ্নিত আসামিগুলো কিন্তু ভারতে এই মুহূর্তে আছে, এবং এই সন্ত্রাসী যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, এখনো কিন্তু দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করে নাই। আমরা গণমাধ্যমের অ্যাডভান্টেজের কারণে এটা জানতে পারছি।